ওয়েলকাম টু রোজ বাংলা ইউটিউব চ্যানেল। স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলায়। আরও একবার দেখে নেব আজকের এই মুহূর্তের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খবর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও শিলাবৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে লেটেস্ট আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেব। এছাড়াও মেরিট কাম মেন্স স্কলারশিপ নিয়ে বড় ঘোষণা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। গরিব মানুষদের জন্য ঘর বিলি সংক্রান্ত বাংলার আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। অপরদিকে ওয়ানডে সিরিজও হারলো এবার টিম ইন্ডিয়া। বিস্তারিত খেলার খবরও আপনাদের কাছে পৌঁছে দেব। রাজ্য রাজনীতি, দেশীয় রাজনীতি থেকে তুলে আনা বিশেষ বিশেষ খবরগুলো আপনাদের কাছে পৌঁছাবো। এছাড়াও রাজ্যের বাসিন্দাদের জন্য বড় সুখবর, রাজ্যে হতে চলেছে আরও একটি বিরাট বড় বৃহত্তম, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। কোথায় হবে সেই বিমানবন্দর? বিস্তারিত আপডেট জানতে শেষ অবধি জুড়ে থাকুন আমাদের সাথে। ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজির বিশাল মূর্তি। আপাতত সেখানে বসছে হলোগ্রাম, জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে। কেন্দ্রীয় রাজনীতিতে এই মুহূর্তে হট প্রপার্টি নেতাজি সুভাষচন্দ্র বসু। সাধারণতন্ত্র দিবসের আবহে তাকে নিয়ে অভূতপূর্ণ টানাপোড়েন শুরু হয়েছে। নেতাজিকে থিম করে বানানো বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে জলঘোলা হতে না হতেই পাল্টা এবার রাস্তায় নামলো, পথে নামলো কেন্দ্রীয় সরকার। দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে এবার বসবে সুভাষচন্দ্র বসুর মূর্তি। কথা টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যতদিন না মূর্তি তৈরি হচ্ছে ততদিন সে জায়গায় থাকবে নেতাজির মূর্তির হলোগ্রাম। এই মূর্তি লম্বায় হবে 28 ফুট, চওড়ায় 6 ফুট। একসময় সেখানে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল, সেখানেই পূর্ণাবয়ব মূর্তি বসবে বাংলার বীর সন্তানের। যাই হোক, নেতাজি ইস্যু এখন কেন্দ্রীয় সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা হলোগ্রাম বসানোর সিদ্ধান্তেই পরিষ্কার। মূর্তি তৈরিতে সময় লাগবে, ততদিন পর্যন্ত অপেক্ষায় রাজি নয় কেন্দ্র। প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলা নয়, গোটা দেশের কাছে এক জনপ্রিয় বিপ্লবী চরিত্র। টুইট করে মোদী বলেন, গোটা দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন করবে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ইন্ডিয়া গেটে গ্রানাইটের বিশাল মূর্তি বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর। এটা হবে তার কাছে দেশের ঋণ স্বীকারের প্রতীক। যতদিন না মূর্তি তৈরি হচ্ছে ওই জায়গায় থাকবে হলোগ্রাম মূর্তি। 23 জানুয়ারি আমি হলোগ্রাম মূর্তির উন্মোচন করব বলেও প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরিতে উদ্যোগী হলো নবান্ন। কলকাতার আশেপাশে শুরু হলো জমির খোঁজ। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের আদলেই আরও একটি বিমানবন্দর তৈরির তোড়জোড় রাজ্যে। বাংলার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বা এয়ারপোর্ট গড়ার লক্ষ্যে জমির খোঁজ শুরু করলো রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে এর জন্য জমি খোঁজার নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ নতুন এই বৃহত্তম বিমানবন্দর হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। সূত্রের খবর, মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদী দক্ষিণ 24 পরগনায় জেলাশাসককে চিঠিতে প্রয়োজনীয় নির্দেশের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্তত 3 কিলোমিটার রানওয়ে তৈরি হতে পারে এমন এলাকা খুঁজতে হবে, সেই মতো জমি খোঁজার কাজও শুরু হয়েছে বলে খবর। দমদম বিমানবন্দর ছাড়াও রাজ্যে যে কটি বিমানবন্দর রয়েছে তার মধ্যে বহুল ব্যবহৃত উত্তরবঙ্গের শিলিগুড়ির নিকট বাগডোগরা বিমানবন্দর। উত্তরের দিকে আকাশপথে যোগাযোগের জন্য এই একটাই বিমানবন্দর, তাও আড়ে বহরে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় ঢের ছোট সেই উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর। সূত্রের খবর, বাগডোগরার ওপর থেকে চাপ কমাতে কেন্দ্রীয় প্রকল্পের মধ্যেই উত্তরবঙ্গে আরও 3টি বিমানবন্দর তৈরির কাজ এগোচ্ছে। বালুরঘাট, মালদহ এবং কোচবিহার। ইতিমধ্যে এই 3 জেলার কাজ পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গর এলাকায় প্রথম পছন্দ রাজ্য সরকারের। এখানে অনেকটা ফাঁকা জমি পাওয়ার সম্ভাবনা। নবান্ন সূত্রে খবর, 3 কিলোমিটার রানওয়ে তৈরির মতো জায়গা প্রয়োজন। তৈরি হবে হ্যাঙ্গার, বোয়িং 777-এর মতো বড়সড় যাত্রীবাহী বিমান ওঠানাবার জায়গা থাকবে নতুন বিমানবন্দরটিতে। এমনই পরিকল্পনা রাজ্য সরকারের। মূলত দমদম বিমানবন্দরের ওপর চাপ কমাতে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসেবে গড়ে উঠতে চলেছে দক্ষিণ 24 পরগনার এয়ারপোর্টটি। এছাড়াও পুরুলিয়ার ছড়রায় আরেকটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ নিয়ে একটি বড় সুখবর। দুস্থ ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তি বা স্কলারশিপ 6 লক্ষ পড়ুয়ার জন্য রাজ্যে বরাদ্দ বেড়ে হলো 1200 কোটি টাকা। দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি খাতে বরাদ্দ 3 গুণ বাড়ালো রাজ্য সরকার। 2021-22 সালের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপে 1200 কোটি টাকা বরাদ্দ করা হলো। প্রায় 3 লক্ষ আবেদনকারীর জন্য গত অর্থবর্ষে এই বৃত্তি খাতে বরাদ্দ ছিল 395 কোটি টাকা। তখন আবেদন করার জন্য যোগ্যতা মানও ছিল বেশি পড়ুয়া তখন আবেদন করতে পারতো না।
শেষ পরীক্ষায় 75% নম্বর লাগতো, কিন্তু আরও বেশি পড়ুয়ার কাছে এই স্কলারশিপের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যোগ্যতা মান কমিয়ে করা হয় 7% নম্বর, অর্থাৎ 60% নম্বর। আর সেই কারণেই গতবারের তুলনায় এবার আবেদনের হার বেড়েছে অনেকটা। শুধু তাই নয়, ইতিমধ্যে আবেদনকারীর একটা বড় অংশ টাকা পেতেও শুরু করেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সংকট যাতে অন্তরায় না হয় তার জন্য এই বৃত্তি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। প্রাথমিক শর্ত হলো পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ বা তার কম হতে হবে। তবে অন্য কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করা যায় না। এক্ষেত্রে প্রত্যেক মাসে ন্যূনতম 1 থেকে 5,000 টাকা পর্যন্ত অর্থ সাহায্যের সংস্থান রয়েছে। গত বছর নভেম্বরে এই স্কলারশিপ সংক্রান্ত পোর্টালের সূচনা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এ পর্যন্ত 6 লক্ষের বেশি আবেদন জমা পড়ে গিয়েছে, যেটা রেকর্ড। সূত্রের খবর, 1,80,000-এর বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে। 2 লক্ষের বেশি আবেদন রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদনের অপেক্ষায়। উচ্চশিক্ষার সবুজ সংকেতের অপেক্ষায় আছে 1,10,000-এর বেশি আবেদন। আবেদন করার সময়সীমা এখনও শেষ হয়নি, ফলে আরও বহু পড়ুয়া এই সুবিধা নিতে এগিয়ে আসবেন বলে আশা শিক্ষা দপ্তরের। আবেদনকারী নিরিখে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর উপরের দিকে রয়েছে। তবে আবেদন মঞ্জুর এবং অ্যাকাউন্টে টাকা আসা শুরু নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। তো বুঝতেই পারছেন, যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সে আবেদন করেছেন ইতিমধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো, এবং যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরও চিন্তার কোনো কারণ নেই। অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেগুলো, খুব দ্রুতই তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠিয়ে দেবে রাজ্যের তরফে টাকা পাঠিয়ে দেওয়া হবে। নতুন সংসদ ভবন তৈরির খরচ বাড়ল 29%। কত কোটি হলো মোট খরচ, জানুন আপনারা বিস্তারিত। দেশে অর্থনীতির হাল বেহাল, তার মধ্যে কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। এই নিয়ে বিতর্ক হয়েছে ঢের দেশ জুড়ে। পরিবেশের ক্ষতি করার জন্য গ্রিন ট্রাইব্যুনালেরও রোষে পড়েছিল কেন্দ্রের মোদী সরকার। এবার সেই বিতর্ক আরও বাড়ল, কারণ দেখা গেল যা কথা হয়েছিল তার থেকে আরও 29% বেশি খরচ হচ্ছে নতুন সংসদ ভবন নির্মাণে। 2020 সালের ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ওই ভবনের। তখন 977 কোটি টাকা বাজেট ধরা হয়েছিল। 40% নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। এখন দেখা গেল আরও 282 কোটি টাকা বেশি খরচ হচ্ছে এই প্রকল্পে, অর্থাৎ নির্মাণ শেষ হতে প্রায় 1250 কোটি টাকা খরচ হচ্ছে। 13 একর জমির ওপর 4 তলায় ভবন তৈরি করছে টাটা প্রজেক্ট সংস্থা। এর সঙ্গে 888 জন সাংসদ বসতে পারবেন এখানে। 2 কক্ষের যৌথ অধিবেশন হলে 1224 জনও বসতে পারবে। রাষ্ট্রপতি ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে এটি। এবছর ভারতের স্বাধীনতার 75তম বছর পূর্তি। কথা ছিল স্বাধীনতা দিবসের আগেই শেষ হয়ে যাবে সংসদ ভবন নির্মাণ, কিন্তু আপাতত বলা হচ্ছে অক্টোবরে শেষ হবে এই নির্মাণ কাজ। গৃহহীনদের জন্য 50 লক্ষ নতুন ঘর তৈরির লক্ষ্যমাত্রা ছুঁতে চাইছে রাজ্য। বাংলা আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের বড় ঘোষণা। আগামী 2 বছরের মধ্যে রাজ্যের গৃহহীনদের জন্য মোট 50 লক্ষ বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা ছুঁতে চায় রাজ্য। পঞ্চায়েত এলাকার জন্য বাংলার আবাস যোজনা, শহরাঞ্চলের জন্য বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়িগুলো তৈরি হচ্ছে। গত 10 বছরে এই দুটি প্রকল্পের আওতায় 45,87,717টি বাড়ি তৈরি হয়েছে রাজ্যে। মাথার ওপর স্থায়ী ছাদ পেয়েছে রাজ্যের এতগুলো পরিবার। এই সংখ্যায় আগামী 2 বছরের মধ্যে 50 লক্ষে নিয়ে যাওয়াই লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। সম্প্রতি এই কাজের পর্যালোচনার জন্য নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকও হলো। সেই বৈঠকের পরেই লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। স্বচ্ছতার সঙ্গে দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য পঞ্চায়েত এবং পুর নগর উন্নয়ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত গরিব মানুষই যাতে সুযোগ পান, মাথার ওপর ছাদ পান, বাড়ি পান, সেই জন্য উপভোক্তাদের তালিকা ভালো মতো খতিয়ে দেখতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সবার মাথায় যেন ছাদ থাকে, সেই মতো প্রকল্পের কাজও এগোচ্ছে। সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্পে গ্রামীণ এলাকায় 44,25,717টি বাড়ি তৈরি করেছে পঞ্চায়েত দপ্তর, যার মধ্যে বর্তমান অর্থবর্ষে এখনও পর্যন্ত তৈরি হয়েছে 7,61,324টি। একটি বাড়ি তৈরির জন্য দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে। এছাড়াও বাড়ি তৈরি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল নবান্নে, সেগুলো তদন্ত করে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছে পঞ্চায়েত দপ্তর। প্রকল্পের খুঁটিনাটি খতিয়ে দেখতে 16টি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরাও ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে 40 লক্ষ চাকরি। উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের।
আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। পুরোদস্তুর বেজে গিয়েছে ভোটের দামামা। যোগী আদিত্যনাথই ফিরবেন নাকি বিরোধী দল বাজিমাত করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে শুক্রবার দলের যুব ইস্তিহার প্রকাশ করল কংগ্রেস। প্রতিশ্রুতি দিল রাজ্যের যুব সম্প্রদায়ের সমস্যার সমস্ত সমাধান করার, বিশেষ করে বেকারত্ব দূর করতে যে তারা দৃঢ় প্রতিজ্ঞ সে কথা পরিষ্কার জানিয়ে দিল কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। সেখানে রাহুলের ডাক, নতুন ভারতের দিশা দেখানোর কাজ উত্তরপ্রদেশ থেকেই শুরু হোক। ভারতীয় বিধান নামের ইস্তেহারে দেওয়া হয়েছে ঢালাও প্রতিশ্রুতি। তার মধ্যে অন্যতম 40 লক্ষ চাকরির প্রতিশ্রুতি। এর মধ্যে 8 লক্ষ চাকরি মেয়েদের জন্য সংরক্ষিত, 1 লক্ষ অধ্যাপকের শূন্যপদ পূরণ, সেই সঙ্গে অঙ্গনারী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। কেবল চাকরির প্রতিশ্রুতি নয়, যোগী সরকারকে খোঁচা মেরে রাহুল গান্ধীর দাবি কীভাবে রোজগারের পথ সৃষ্টি হবে সেটাও দেখাতে যায় কংগ্রেস। কোনো মিথ্যা সংখ্যা নয়, যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলে তাদের চাহিদা মতো চাকরি তৈরি করা হবে। সেই সঙ্গে রাহুল গান্ধীর দাবি গত 5 বছরে রাজ্যে চাকরি হারিয়েছেন 16 লক্ষ জন, অথচ প্রতিশ্রুতি ছিল প্রত্যেক বছর 2 কোটি কর্মসংস্থান দেওয়ার। সেই সঙ্গে যোগী সরকার শিক্ষা খাতে বাজেট কমালেও কংগ্রেস তা বাড়াবে বলে ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, বদলায়নি কংগ্রেসের আরও প্রতিশ্রুতি। তারা ক্ষমতা এলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম ফি নেওয়া হবে না, বরং বাস ট্রেনে পরীক্ষার্থীদের কোনো ভাড়া নেওয়া হবে না। শুধু তাই নয়, পরীক্ষার তারিখ ঘোষণার সময় জানিয়ে দেওয়া হবে ফলাফল প্রকাশ কিংবা ইন্টারভিউয়ের তারিখ, জানিয়ে দেওয়া হবে কবে নিয়োগ হবে সেটাও, এবং তা মানা না হলে দেওয়া হবে কড়া শাস্তি। এবং এই পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে তৈরি হবে জব ক্যালেন্ডার। প্রাথমিকে 1.5 লক্ষ, মাধ্যমিকে 38,000, উচ্চ মাধ্যমিকে 8,000, ডাক্তারিতে 6,000, পুলিশে 1 লক্ষ, অঙ্গনারীতে 20,000, 27,000 সহকারী শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। সেই সঙ্গে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে 2,000 উর্দু শিক্ষকদের ক্ষেত্রে 4,000 শূন্যপদের কথাও মনে করিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এলে এই সব শূন্যপদ পূরণ করে দেবে। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও হারল টিম ইন্ডিয়া। স্বপ্ন পূরণ নয়, বরং চলতি সফর পরিণত হলো দুঃস্বপ্নে। কল্পনাও করা যায়নি যে টেস্ট সিরিজের পর দুর্মুষ হতে হবে ওয়ানডে সিরিজেও, কিন্তু হলো ঠিক সেটাই। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ 7 উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা এবং 2-0 ব্যবধানে পকেটে পুরল সিরিজ। নিয়ম রক্ষার শেষ ম্যাচ রবিবার। টসে জিতে প্রথমে ব্যাট করে ঋষভ পন্থ 85, লোকেশ রাহুল 55, শার্দুল ঠাকুরের অপরাজিত 40। এর মাধ্যমে 6 উইকেটে 285 রানে থেমেছিল ভারত। জবাবে 48.1 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে 132 রান তুলে ফেলেছিলেন কুইন্টন ডিকক, তিনি করেছিলেন 78 এবং জানেমন মালান করেছে 91। ভারতের সিরিজ সমতা ফেরানোর সম্ভাবনায় ওখানেই দাঁড়িয়ে পড়ে যায়। তৃতীয় উইকেটে মালান, বাবুমাও যোগ করলেন 80 রান। মার্করাম অপরাজিত থেকে যান 37 রানে, ডুসেন করেন অপরাজিত 37। 11 বল বাকি থাকতে জিতিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে তারাই। এক সময় অবশ্য মনে হচ্ছিল আরও অনেক আগেই ফয়সালা হয়ে যাবে ম্যাচ তথা সিরিজের। ম্যাচের সেরা হন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিকক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে কোথায় থাকবে কেমন আবহাওয়া, বৃষ্টিপাত কোন কোন জেলায়, শিলাবৃষ্টিও আসতে চলেছে, বিস্তারিত জানাবো। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কাল রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এমনকি তারা কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে। শুক্রবার জারি করা সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানালো দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। আজ শনিবার এবং কাল রবিবার উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে দার্জিলিংয়ে কিছু জায়গায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও সোমবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ঝঞ্ঝার জেরে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন কোনো কোনো জায়গায় সব মিলিয়ে 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিও হতে পারে। অসময়ে বৃষ্টিতে আলু এবং সবজি, ফুল এবং রবি শস্যের ক্ষতির আশঙ্কা থাকায় আবহাওয়া অফিস আগাম ব্যবস্থা নিতে কৃষকদের পরামর্শ দিয়েছে, সতর্কবার্তা জানিয়ে দিয়েছে কৃষকদের।
ভিডিওটি আজকের এখানে শেষ করব, বিদায় নেব আপনাদের কাছ থেকে। তবে গত ভিডিওতে কমেন্টগুলো দেখে নেব। প্রসেনজিৎ মান্না দাদা লিখেছেন গুড মর্নিং দাদা, তামিলনাড়ু থেকে দেখছেন, গুড মর্নিং। নেপাল বাউরি লিখেছেন সাদ্দাম দা, আমি রঘুনাথপুর থেকে দেখছি, আপনার খবরগুলো আমার খুব ভালো লাগে, ধন্যবাদ দাদা আপনাকেও অনেক ধন্যবাদ নেপাল বাউরি দাদা, সাথে থাকবেন। শেখ হিরাজ দেওয়ান লিখেছে ভুয়ো রেশন কার্ড ব্লক এবং প্রসব সাথী রাজ্য সরকার এক ইতিবাচক পদক্ষেপ, ধন্যবাদ মতামত জানানোর জন্য। মঙ্গল মণ্ডল লিখেছেন ই রেশন কার্ড ডাউনলোড হচ্ছে না, চেষ্টা করুন, করে নিতে পারবেন, কিংবা আপনি চাইলে আপনার বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও একেবারে বিনামূল্যে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ভাস্কর মালিক লিখেছেন নুনে ভেজাল আরও কত কিছু দেখতে হবে, ধন্যবাদ মতামত জানানোর জন্য। সাইদুল লস্কর লিখেছেন আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। ভাবে সাবির লিখেছেন দাদা যুবশ্রী প্রকল্প সম্পর্কে কিছু তথ্য থাকলে জানান, যখনই কোনো নতুন আপডেট আসে পৌঁছে দিয়ে আমরা আপনাদের দোরগোড়ায়, সাথে থাকবেন, অবশ্যই জানাবো পরবর্তী সময়ে। শাহজাহান বাদশাহ লিখেছেন গুড মর্নিং আপনাকেও। উত্তম সরকার ধন্যবাদ দাদা, খুব ভালো লাগে আপনার খবরগুলো, অসংখ্য ধন্যবাদ। শিল্পী মাগ্গাম অর্থাৎ সম্ভবত ইসরায়েল ভাই এটা লিখেছেন আসসালামু আলাইকুম সাদ্দাম দা। ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও একে লিখেছেন মুর্শিদাবাদে নুন খুবই খারাপ, লাল রঙের নুন পাওয়া যায় মাঝে মাঝে, ধন্যবাদ মতামত জানাবার জন্য। স্বাস্তিকা থা লিখেছেন শুভ সকাল দাদা, কেমন আছেন? রোজ যদি এক টাইমে খবরগুলো পাই তাহলে খুব ভালো হয়। আপনি একদম ঠিক বলেছেন, আমরা সময়টা ঠিকমতো মেনটেন করতে পারছি না, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি। বারবার চেষ্টা করা সত্ত্বেও আমরা পারছি না। আমরা এবার কথা দিচ্ছি আপনাদেরকে সময় মতো কিন্তু খবর আনার আমরা 100% চেষ্টা করব আপনাদের জন্য। আপনাদেরও এই জন্য অনেক সমস্যা হচ্ছে, কারণ ঠিক মতোই আমরা ঠিক সময়ে খবরগুলো দিতে পারছি না, আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেজন্য দুঃখিত আমরা। সবুজ বাংলা মিউজিক লিখেছেন থ্যাঙ্কস। দীপু সেন লিখেছেন গুড মর্নিং দাদা, আপনি ভালো থাকবেন আর আমাদের প্রতিনিয়ত খবর জানাবেন, অসংখ্য ধন্যবাদ। তাপস দাস, অমিত মিয়া, আকছার আলী, মাঞ্জু শেখ সকলে গুড মর্নিং জানিয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 6টায় আগামী দিনের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে, ধন্যবাদ।